টেরিবেল। অনুপ্রভা মেহেরিন। পর্ব ৩। ঝুঁটি বাঁধা ধবধবে সাদা পাখিটির নাম কাকাতুয়া। ধবধবে সাদা গায়ের রং, পায়ের পাতা কালো আর মাথায় হলদে রঙের বড় ঝুঁটি। কথা বলতে পারা পাখিদের মধ্যে অন্যতম হল কাকাতুয়া। আন্দ্রিয়া নীল সাদা মিশেলে একটি ফ্রক পরেছে। ফ্রকটা তার হাঁটুর নিচ পর্যন্ত। মেয়েটা যখন হাঁটছিল তার ফর্সা পা জোড়া দৃশ্যমান। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে আন্দ্রিয়া কথা বলছে তার নতুন বন্ধু কাকাতুয়া আর ককাটিয়েলের সহিত। আন্দ্রিয়ার ডান কাঁধে কাকাতুয়া আর বাম কাঁধ দখল করেছে ককাটিয়েল। তাদের ঘিরে আছে একঝাঁক বিদেশি পাখি যার নাম স্কারলেট মিনিভেট। স্কারলেট মিনিভেট পাখির গায়ের রং কমলা আর কালো রং মিশে দৃষ্টি কারা সুন্দর। এই পাখিটির দেহ গড়ন দেখতে কিছুটা চড়ুই পাখির মতো মনে হয়। আন্দ্রিয়ার মনে হয় সে কোন অচেনা রাজ্যে হারিয়ে গেছে, এমন সুদিন যে তার আসবে কখনো ভেবেছিল। আচ্ছা, কয়জনের এমন ভাগ্য হয় পাখিদের সাথে বসবাস করা, পরিবার গড়ে তোলা? নিজেকে এই রাজ্যের রানী ভাবতে পেরে আন্দ্রিয়া সত্যি পুলকিত। আন্দ্রিয়া, তুমি খুব মিষ্টি। মিষ্টি মিষ্টি। কাকাতুয়ার কথায় আন্দ্রিয়া খিলখিলিয়ে হেসে উঠল। কাকাতুয়া, আমি একটা গান শোনাবো তোমায়। বলো বলো। শুনতে চাই, শুনতে চাই। লাল ঝুঁটি কাকাতুয়া ধরেছে, যে বায়না চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। খুব ভালো, খুব ভালো। কাকাতুয়া সুর বেঁধে এক কথা দুইবার বলে। তার কথা শুনতে আন্দ্রিয়ার বেশ ভালো লাগে। ককাটিয়েল আন্দ্রিয়ার গালে খোঁচা দিল। আন্দ্রিয়া বুঝতে পারে পাখিটা তাকে আদর করতে চায়। আন্দ্রিয়া পাখিদের নিয়ে প্যালেস ঘুরে দেখছিল। এই প্যালেসে কক্ষের অভাব নেই, কিন্তু সব কক্ষে আন্দ্রিয়ার ঘুরে দেখা হয়নি। একটা বদ্ধ কক্ষে আন্দ্রিয়া প্রবেশ করে বেশ অবাক হয়। সাজানো গোছানো বেশ সুন্দর কক্ষ। এখানে যা যা আছে সবই গানের উপাদান। যেমন কয়েকটা নতুন পুরাতন গিটার, ভায়োলিন, পিয়ানো, এছাড়াও অনেক কিছু সেসবের নাম আন্দ্রিয়ার জানা নেই। আন্দ্রিয়া সবচেয়ে বেশি খুশি হলো ভায়োলিন পেয়ে। এই বদ্ধ কক্ষটাতে ধুলোবালির ছিটে ফোঁটাও নেই। বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে এডুইন বেশ যত্ন নিয়ে পরিষ্কার করে রাখে সবকিছু। আন্দ্রিয়া ভায়োলিন হাতে তুলে বাজাতে চাইল। প্রথমবার হাতটা ফসকে গেলেও দ্বিতীয়বার বেশ ভালোভাবেই বাজাতে পারল। তবে বেশিক্ষণ নয়, মেয়েটা অল্প কয়েক মাস হলো ভায়োলিন শিখছে। যেটুকু রপ্ত করেছে তা দিয়েই চেষ্টা চালালো। নিস্তব্ধ প্যালেসে হঠাৎ ভায়োলিনের মায়াবী সুর চারিদিকে আচ্ছন্ন করল। পাখিরাও স্থির হয়ে এক পাশে বসল। ব্যক্তিগত কাজে ব্যস্ত এডুইন। কম্পিউটার থেকে তার চোখ কিছুতেই সরছে না। তার তীক্ষ্ণ চাহনি এবং মন ধ্যান সব যখন কাজে ব্যস্ত, তখনই কানে ভেসে এলো ভায়োলিনের মায়াবী সুর। ধ্যান ভাঙল এডুইনের। কাজ ফেলে দাঁড়িয়ে পড়ল সে। এই প্যালেসে কে বাজাবে ভায়োলিন? এডুইন দ্রুত পায়ে এগিয়ে গেল। কক্ষের সামনে যেতেই থেমে গেল তার দুচরণ। আন্দ্রিয়া একটি টুলে বসে ভায়োলিন বাজাতে ব্যস্ত, যদিও এডুইন তাকে পেছনে থেকেই দেখছে। মেয়েটার লম্বা চুল, সেই সাথে ফ্রক, বসার ভাবভঙ্গিমায় তাকে অন্যরকম সুন্দর লাগছে। এডুইনের আগমনেও পাখিদের কোন নড়চড় হলো না। তারা এখনো আন্দ্রিয়ার দিকে মনোযোগ ধরে রেখেছে। এডুইন নিঃশব্দে কক্ষে প্রবেশ করে। আন্দ্রিয়াকে পেছনে থেকে জড়িয়ে ধরল। মুহূর্তে থেমে গেল আন্দ্রিয়ার হাত। ভায়োলিনের সুর থামতেই পাখিরা ধ্যান ভেঙে উড়াউড়ি শুরু করল। এডুইন বেশ অবাক কণ্ঠে শুধায়, আন্দ্রিয়া, তুমি ভায়োলিন বাজাতে পারো? এই তো একটু আধটু পারি, দেখছেন না, খুব বেশি সুর উঠাতে পারি না। কে শেখালো? মার্ভেলাসের অনলাইন যে কোর্স হয় সেখান থেকেই। মার্ভেলাস? এডুইন অবাক হয়। আন্দ্রিয়া ভ্রু কুঁচকে বলে, এত বড় প্রতিষ্ঠানের নাম আপনি শুনেননি? না। ও এসব বাদ্যযন্ত্র কার? এডুইন। আমার। এডুইন আন্দ্রিয়ার হাত থেকে ভায়োলিন নিয়ে নিজেই বাজাতে শুরু করল। আন্দ্রিয়ার অপটু হাতের সুরের চেয়েও এডুইনের পটু হাতের সুর ভীষণ সুন্দর। শুধু সুন্দর বললে বোধহয় ভুল হবে, এক কথায় মন্ত্রমুগ্ধকর।
এডুইনকে টুলে বসতে দিয়ে আন্দ্রিয়া আরেকটি টুলে বসল। এই সুরটা তার চেনা লাগছে। কোথায় শুনেছে সে? কোথায় কোথায়? উফ, মাথাটা যেন এক্ষুনি খারাপ হয়ে যাবে। যখন যা মনে করা দরকার তাই মাথায় আসে না। আন্দ্রিয়ার হাসফাস দেখে এডুইন থামল। আন্দ্রিয়া, কোন সমস্যা? ভায়োলিনের এই সুরটা আমি কোথায় শুনেছি? একটা হিন্দি গানের সুর। একটু গেয়ে শোনাবেন? সরি মাই কুইন, আমার কণ্ঠে গান শুনলে তুমি আজকে এই মুহূর্তে প্যালেস ছেড়ে পালাবে। আন্দ্রিয়া খিলখিলিয়ে হেসে উঠল। মেয়েটা বেশ উৎসাহ নিয়ে পিয়ানো বাজাতে চাইল, তবে খুব বেশি পারল না। এই ব্যাপারে সে একেবারেই অজ্ঞ। এডুইন, আপনি পিয়ানো বাজাতে পারেন? পারি। আপনি এতটা ব্রিলিয়ান্ট। আমরা সবাই ব্রিলিয়ান্ট আন্দ্রিয়া, শুধু আগ্রহ এবং মনোযোগ নিয়ে শিখলেই পারা যায়। আন্দ্রিয়ার বাড়ি অর্থাৎ তার চাচার বাড়িতে আজ সবাই হতভম্ব হয়ে বসে আছে। কয়েক ঘন্টা আগে পুলিশ ফোন করে জানিয়েছে একটি খালে আন্দ্রিয়ার লাশ পাওয়া গেছে। যদিও পুলিশ পরিপূর্ণ নিশ্চিত নয়, তবে যে মেয়েটাকে পাওয়া গেছে তার গলায় ঝুলানো খ্রিস্টান ক্রস লকেট। মেয়েটার শরীর ইতোমধ্যে পচে গলে একাকার অবস্থা, মুখ বোঝার অবস্থা নেই। গলার লকেটটা দেখে আন্দ্রিয়ার বড় চাচা নিশ্চিন্ত হন এই মেয়েটি আন্দ্রিয়া, কেননা আন্দ্রিয়ার এই লকেটটি তার বাবা মা তাকে ছোটবেলায় উপহার দিয়েছিল। সব লকেটের চেয়েও অন্যরকম সুন্দর এই লকেট। চিরপরিচিত লকেট চিনতে কি তার ভুল হবে? মেয়েটার পরনে ফ্রক। আন্দ্রিয়াও সবসময় ফ্রক পরতে পছন্দ করে। মোটামুটি এইটুকুতেই তারা নিশ্চিত এই মেয়েটাই আন্দ্রিয়া মেরি। যেহেতু তারা নিশ্চিত এটাই আন্দ্রিয়া, পুলিশ আর আগ্রহ দিল না তদন্ত করার। বিশেষ করে আন্দ্রিয়ার ছোট চাচা সিমন তার বড় ভাইকে অর্থাৎ আন্দ্রিয়ার বড় চাচাকে বলে এসব নিয়ে আর না ঘাটাঘাটি করাই ভালো হবে। আন্দ্রিয়া স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়ে নিজের বিপদ নিজে ডেকেছে। এতগুলো মানুষকে পেরেশানি করানোর কি দরকার ছিল? মানুষের জেদ যে মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তার উৎকৃষ্ট প্রমাণ আন্দ্রিয়া। আন্দ্রিয়ার বড় চাচি লিরা ভীষণ ঠান্ডা মেজাজের মহিলা। তিনি যে আন্দ্রিয়াকে খুব বেশি ভালোবাসতেন তা কিন্তু নয়, আবার খুব বেশি যে অবহেলা করতেন তাও নয়। মোদ্দা কথা, আদর শাসনে রেখেছেন আন্দ্রিয়াকে। যখন শুনলেন আন্দ্রিয়া মারা গেছে তখন আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তার কান্নায় ভারী হয়ে উঠল পরিবেশ। লিরা কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরলেন তার ছোট জাহিয়াকে। জানিস হিয়া, আন্দ্রিয়া তখন ছোট ছিল। ওর মা বাবা যখন মারা যায় তখনই মেয়েটা কেমন জেদি বদমেজাজি হয়ে যায়। ওর বাবা মা ওকে ভীষণ আদরে রেখেছেন, একমাত্র মেয়ে কিনা। আদরের মেয়েটা নিঃসঙ্গতা মেনে নিতে পারেনি বলেই হয়তো এমন হয়ে যায়। প্রথম প্রথম ওকে বুঝতাম, আগলে রাখতাম, কিন্তু তার তেরামোর কারণে আমি নিজেই বিরক্ত হয়ে গেছিলাম। সব শেষে মেয়েটা যখন পালিয়ে গেলে এত কষ্ট পেয়েছি, মনে মনে ভেবেই রেখেছি এবার ফিরুক বাড়িতে, হাত পা ভেঙে ফেলবো। অথচ লিরা কেঁদে উঠলেন। আন্দ্রিয়ার মৃত্যুতে কারো কোন ক্ষতি না হলেও এতদিন মেয়েটা যে মায়া লাগিয়ে এই পৃথিবী ছেড়ে বিদায় নিল তার শূন্যতা সবাইকে পোড়াচ্ছে। রাতের রান্নার উদ্দেশ্যে এডুইন কিচেনে প্রবেশ করেছে। আন্দ্রিয়া তার পিছু পিছু এসে দাঁড়ালো। এডুইন যখন রান্না করে তখন তাকে অবলোকন করতে আন্দ্রিয়ার ভীষণ ভালো লাগে। কুইন, কি খাবে? খিদে নেই, হালকা কিছু তৈরি করুন। এক গ্লাস দুধ, একটা ডিম, পাউরুটি, কয়েক টুকরো ফল। চলবে? একদম না। আপনার এসব রোগী টাইপ খাবার দাবার আমার একদম পছন্দ না এডুইন। আপনার খাদ্যাভ্যাস একদম বাজে। ওহ রিয়েলি? হেলদি খাবার তো খাও না, যত্ত সব। তর্ক না করে একটু কাবাব আর পরোটা করুন। উহান হেলদি? এসব হেলদি ফেলদি খেয়ে কি হবে? রাখুন আপনার হেলদি, যা বলছি তাই করুন। এডুইন ভ্রু নাচিয়ে আন্দ্রিয়ার সম্মুখে এসে দাঁড়াল এবং কানের কাছে মুখ নিয়ে বলে, হানি, হেলদি খাবার যে কতটা দরকার তা বিয়ের পরেই বুঝতে পারবে। আন্দ্রিয়া এডুইনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মা? মানে কি বলতে চাইছেন?
দেহ গড়নে এমনিতেও আমার সাথে যাও না তুমি। আমাদের বয়সের গ্যাপ কত জানো? কত? না ডিপ্রেশনে পড়ে যাবে বলা যাবে না। আন্দ্রিয়া সত্যি ডিপ্রেশনে ছিটকে পড়ল। আচ্ছা, এডুইনের বয়স কত? 38 নাকি 40? দূর বাবা, এসব ভেবে কি হবে? এডুইন হাজারে একজন এমন ছেলেকে নিয়ে রাস্তায় বের হওয়া মুশকিল। মেয়েরা চোখ দিয়ে গিলে খাবে। যে ছেলে দেখতে সুন্দর সেই ছেলে বয়স বেশি হলেও আন্দ্রিয়ার সমস্যা নেই। টপিক পাল্টাতে আন্দ্রিয়া বলে, এডুইন আপনার বিয়ে নিয়ে কোন শখ আছে? বিয়ে নিয়ে শখ? এডুইন ঘরে পড়ল। তার মতো একটা ছেলে কি না বিয়ের স্বপ্ন দেখবে? যার জীবনের চাকা অদ্ভুতের দুয়ারে এসে পৌঁছে গেছে, তার কপালে যে বিয়ে থাকতে পারে তা এডুইন কখনোই ভাবে না। কি হলো, কি ভাবছেন? কিছু না। কাছে আসো। আন্দ্রিয়া কাছে এলো। এডুইন তার কোমর জড়িয়ে বসিয়ে দিল উপরে। আরে, এখানে বসালেন কেন? এডুইন প্রত্যুত্তর করল না। মুহূর্তে মিশিয়ে দিল আন্দ্রিয়ার ঠোঁটে তার ঠোঁট। এসবে আন্দ্রিয়ার বাধা নেই। যদি বাধা থাকতো এডুইন নিশ্চয়ই এসব করার সাহস পেত না। আন্দ্রিয়া জড়িয়ে ধরল এডুইনের গলা। খরা ঠোঁট যুগলে ভালোবাসার পরশে যেন প্রাণ ফিরল। এডুইন আজ অবশ্য মাত্রা ছাড়াল না। অল্পতে হাঁপিয়ে উঠল আন্দ্রিয়া। এডুইন মেয়েটার কপালে কপাল ঘষে বলে, লাভ ইউ আন্দ্রিয়া, মেরি মাই কুইন। আন্দ্রিয়া প্রত্যুত্তর করে না। সে চুপচাপ অনুভব করে এডুইনের শ্বাস প্রশ্বাসের আন্দোলন। মধ্যরাতে এডুইনের চোখে ঘুম নেই। বিয়ে করবে বলে ঠিক করেছে, অথচ বিয়েতে একটা মেয়ের কি কি প্রয়োজন সে জানে না। বিয়ে বাদ আন্দ্রিয়া এখন তার দায়িত্বে, তাই আন্দ্রিয়া ঠিক কি কি দরকার এসব নিয়ে সার্চ করতে বসেছে। সবচেয়ে বড় কথা, একটা মেয়ের কি কি দরকার এডুইন তাও জানে না। এসব নিয়ে তার ধারণা শূন্য। জানবে কি করে? এডুইনকে যদি বলা হয় কোন পাখির কি খাবার পছন্দ কিংবা কোন সাপ কি পছন্দ করে, এডুইন তা ফতাফত বলে দিবে। অথচ একটা মেয়ের কি কি প্রয়োজন তা তার ধারণাতেও নেই। এডুইন বসে আছে তার সিংহাসন সমতুল্য চেয়ারে। কোলে জুড়ে বসে আছে একটি মোটা সাপ, সেই সাথে কোলে ল্যাপটপ। আন্দ্রিয়ার কি প্রয়োজন, কোন প্রোডাক্ট ভালো, জামা কাপড় থেকে শুরু করে সবকিছু সে লিস্ট সাজিয়েছে। না, লিস্ট করা এখনো শেষ হয়নি, মাত্র নাম লিখে রাখছে কি কি দরকার। মাঝপথেই 30টা জিনিসের নাম লেখা হয়েছে। এডুইন শব্দ করে শ্বাস ছাড়ল এবং কপালে হাত ঠেকিয়ে বলে, হোয়াট দাফা! এত জিনিস, এত কষ্টের জমানো সব ডলার বোধহয় এই বিয়েতেই শেষ হবে। এডুইন উইলসন, তুমি এতদিন ভেবেছ অ্যাকাউন্টে যত ডলার জমেছে এসব দিয়ে তোমার আগামী 10 বছর অনায়াসে চলে যাবে, কিন্তু না, তোমার টাকা উড়িয়ে দিতে আন্দ্রিয়া মেরি হাজির। এডুইন পুনরায় লিস্টে মনোনিবেশ করল। গুগল থেকে একে একে খুঁজে দেখছে আর নাম লিখছে। রাত পেরিয়ে ভোর হলো। জঙ্গলের পাখিদের ডাকে ভারী হয়ে উঠল পরিবেশ। এডুইন সাপটাকে কোল থেকে সরিয়ে জানলা খুলে দাঁড়াল। ভোরের এই আকাশটা বড্ড বেশি সুন্দর। মনটা মুহূর্তে আনচান করে উঠল। এই যে দিনটা পেরিয়ে রাত আসবে আর আন্দ্রিয়া পরিপূর্ণ তার হবে। হয়তো এডুইনের অভিশপ্ত একাকিত্ব জীবনের অবসান ঘটতে চলেছে। এডুইন স্বগতোক্তি স্বরে বলে, আন্দ্রিয়া মেরি মাই কুইন। কুইন যখন বলেছি তোমাকে আজীবন কুইন করেই রাখব। এডুইন নিজ কক্ষ ছাড়ল। একটুখানি পথ হাঁটলেই আন্দ্রিয়ার কক্ষ। মেয়েটা ঘুমে কাবু। এডুইন আন্দ্রিয়ার পাশে বসল। মেয়েটার মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে বলে, আন্দ্রিয়া মেরি মাই কুইন, ইউ উইল অলওয়েজ গোনা বি মাই লাভ। অভ্রের জীবনে ব্যস্ততা নিত্যদিনের সঙ্গী। সে বরাবরই চেয়েছে দেশের বাইরে পড়াশোনা করতে এবং সেখানেই সেটেল হতে, তবে তার এসব চিন্তাভাবনাকে গুলি মেরে উড়িয়ে দিয়েছে তার বাবা। অভ্রের বাবা একজন পুলিশ অফিসার। তিনি বরাবরই চেয়েছেন তার ছেলেকেও এই প্রফেশনে যুক্ত করতে, কিন্তু অভ্র এসবে কোন আগ্রহ নেই। সে যখন বাবার ইচ্ছার বিরুদ্ধে চলে গেল তখনই তার বাবা তাকে ব্যবসা ধরিয়ে দিল। অভ্র কম যায় না। তার ব্যবসার জন্য যে মডেল প্রয়োজন, নিজের ব্র্যান্ডের মডেল, সে নিজেই।
এই তো এই দিক দিয়ে অভ্রের একটু শান্তি, একটু হিরো হিরো ভাইবোকে নাচায়। অভ্র চায় তাই নিজের মডেলিংটাকে বেশ যত্ন সহকারে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটু আগেই দারোয়ানের ফোন আসে, সে জানায় অভ্রের নামে নাকি অনেকগুলো পার্সেল এসেছে। অভ্র শুরুতে বিশ্বাস করতে না চাইলেও দারোয়ান প্রতিটা বক্সের ভিডিও পাঠায়। এত এত কার্টুন বক্স দেখে অভ্র বেশ অবাক হয়েছে, কই সে তো কিছু অর্ডার করেনি। তাছাড়া সে কিছু অর্ডার করলেও তার দোকানের ঠিকানা দেওয়া থাকে, তবে এসব কি? অভ্রের ঠোঁটে আচমকা এক চিলতে হাসির আভাস দেখা যায়। ইদানিং একটা মেয়ের সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠছে। রাত দিন ফোনে কথা বলা, একে অপরকে জানা বোঝা, সব মিলিয়ে অভ্রের মনের কোণে অনুভূতি তৈরি হয়েছে। দুইবার তারা একসাথে একটা রেস্টুরেন্টে ডিনার করেছে। অভ্র মেয়েটাকে একটা দামি ওয়াচ গিফট করেছে, তবে কি সেই মেয়েটাই রিটার্ন গিফট হিসেবে অভ্রের জন্য এসব পাঠালো? লজ্জায় মুহূর্তে ব্লাশ হলো সেই সস মেয়েটা কি পাগল? এত এত গিফট কেউ পাঠায়? অভ্র অতি সত্বর গাড়ি ঘুরাল, এক্ষুনি বাড়ি যেতে হবে। অভ্র বাসায় ঢুকতেই আহাম্মক বনে যায়, এত এত কার্টুন বক্স, তাও কি না সব বড় বড়। এসবে কি আছে? অভ্র মাত্র একটা কার্টুনে হাত রাখল, তখনই তার ফোন বেজে উঠল। এডুইন কল করেছে, অতি দরকার ছাড়া খেজুরে আলাপ করতে এডুইন কখনোই ফোন করে না, তাই অভ্র জানে এডুইন ফোন করেছে মানে গুরুত্বপূর্ণ কিছু। হ্যালো এডুইন, হঠাৎ ফোন করলে? তোমার ঠিকানায় আমার কিছু পার্সেল গেছে, খবরদার ওসবে হাত দেবে না, খুলেও দেখবে না। মুহূর্তে মাথায় বাজ পড়ল অভ্রের। এসব পার্সেল তার নয়, এসব এডুইনের। এত বড় ছ্যাঁকা! অভ্র নিজের চিন্তাভাবনায় নিজেই লজ্জিত হল, মনের কোণে হালকা পাতলা রাগ জমেছে। সেই রাগকে ধরে রেখে এডুইনকে ধমক সুরে বলল, তোমার পার্সেল আমার ঠিকানায় কেন এলো? আমাকে অন্তত একবার জানাতে। বেশি কথা না বলে পার্সেল গুলো নিয়ে আমার প্যালেসে চলে আসো। মানে কি? তোমার কার্টুন আমার গাড়িতে ঢুকবে? শুনো, তুমি প্রত্যেকটা কার্টুন খুললে ছোট ছোট ব্যাগ পাবে, সেই ব্যাগগুলো গাড়িতে করে নিয়ে আসো। কার্টুন দেওয়া হয়েছে সেফটির জন্য। অভ্র কিছুটা ভাব নিয়ে বলল, সরি আমার সময় নেই, 2 দিন পর দিয়ে আসবো, চলবে? একদম না, আমার সেফটি তোমার কাছে, তুমি না এলে অ্যাক্সিডেন্ট নিশ্চিত। সেফটি মানে? আজ রাতে বিয়ে করছি, বিয়ের পর কি হবে নিশ্চয়ই বলতে হবে না। অভ্র যেন হাওয়ায় ভাসছে। এডুইন বিয়ে করছে? বিয়ে? এই বোন মানুষটাকে কে বিয়ে করছে? যে বিয়ে করছে সে নিশ্চয়ই কালনাগিনী। এই ছাড়া এডুইনকে আর কে বিয়ে করবে? এডুইন, এসব কি বলছো? তোমার সত্যিই বিয়ে? আমি বিশ্বাস করি না, তোমার বংশদণ্ডের কসম। রাবিশ! তোমার বিয়ে আর তুমি আমাকে এখন বলছো? এই তোমার বন্ধুত্ব? আমার বিয়েতে আমি কাউকে ইনভাইট করিনি, করব না। তোমাকে যে করলাম এটা তোমার ভাগ্য। ইনভাইট করলে নাকি অপমান করলে? তুমি যা ভাবো তাই। সব বাদ, তোমাকে বিয়ে করছে কে? না মানে তোমার কপালে বউ আছে? কে থাকবে তোমার সাথে? মেয়ে টেয়ে না পেয়ে কি তোমার ওই মোটা তাজা সাপদের মধ্যে কাউকে বিয়ে করছো? আচ্ছা, তোমাদের ভবিষ্যৎ বাচ্চা কেমন হবে? মাথা মানুষের মতো আর বডি সাপের মতো। শাট আপ অভ্র, মুখ সামলে কথা বলো। অভ্র ভীষণ বিরক্ত হল, বেশ রাগ ঝেড়ে বলল, তো তোয়ারে হাঙ্গা কইর বকে? তোয়ার মতো মাইনষের লগে কি থাহন যায়নি? আবার শুরু হলো নোয়াখাইল্লার বকঝক। এডুইন এবার বেশ বিরক্ত হল। ছেলেটাকে থামানো দরকার। অভ্রকে কিভাবে থামাতে হয় এডুইন বেশ ভালো করেই জানে, তাই সে হুমকি দিয়ে বলে, 2 ঘন্টা সময় দিলাম, আমার জিনিসপত্র নিয়ে যদি না আসো তোমার ওই যে সেই গুপ্ত পিকগুলো ভাইরাল হয়ে যাবে, কথা দিলাম। শান্ত স্বরে হুমকি। এডুইন ফোন কাটল। অভ্র নেশাপানি করে একদিন তার প্যালেসে নাচানাচিতে মত্ত ছিল।
কোথায় তার গায়ের জামা, কোথায় তার প্যান্ট, শুধুমাত্র একটা আন্ডারওয়্যার পরনে। বেচারার হুঁশজ্ঞানহীন ইজ্জতের রফাদফা করে দিয়েছে এডুইন। বেশ কিছু ভিডিও এবং ছবি নিয়ে তাকে বেশ অনেকবার হুমকি দিয়েছে ভাইরাল করার। যেহেতু অভ্র একজন মিডিয়ার লোক, সেহেতু তার অবশ্যই এসবে যায় আসে। বেচারা না পারে কইতে, না পারে সইতে। আন্দ্রিয়ার ঘুম ভাঙল সকাল 10টায়। সে জানেও না আজ রাতে তার বিয়ে হতে চলেছে। রোজ রোজ যেমন দিন কাটায়, আজকেও ঠিক তার তেমন ভাবেই সকালটা শুরু হলো। আন্দ্রিয়ার খুব বেশি লম্বা নয়, কিন্তু তার লম্বা চুল, ফোলা গাল, তার সাথে পরনের ফ্রকে মেয়েটাকে রূপকথার পরী মনে হয়। এডুইন মাঝে মাঝে ভেবে পায় না এত সুন্দর একটা মেয়ে তার বউ হবে। কি কিউট ইনোসেন্ট চাহনি, শুধু ঘাটতারামি একটু বেশি করে, ব্যাপার না, এসব এডুইন মানিয়ে নিতে পারবে। মাত্র কবুতরদের খাবার দিয়ে এডুইন নিচে নামলো, তখনই দেখা হলো আন্দ্রিয়ার সহিত। মেয়েটা হেলে দুলে কিচেনের দিকে যাচ্ছে। গুড মর্নিং কুইন। আন্দ্রিয়া চকিতে তাকালো। এডুইনকে একবার দেখেই তার ঘুমেরা ছুটে পালিয়ে যায়। এই ছেলেটা এত সুন্দর কেন? বাদামি চুল, খোঁচা খোঁচা বাদামি দাড়ি, ঠোঁটে লেগে থাকা এক চিলতে হাসি, উফফ মাখন। আন্দ্রিয়া যখন এডুইনের পানে তাকিয়ে, তখনই শালোমি এসে উপস্থিত হয়। আন্দ্রিয়া মেরি, আপনার নজর সরান। চোখ দিয়ে গিলে খাচ্ছেন আমাদের কিংকে। আমার কিংকে আমি গিলে খাবো, তোমার কি সমস্যা শালোমি? আন্দ্রিয়ার ঠোঁট নাড়ানো দেখে এডুইন এগিয়ে এসে ভ্রু কুঁচকে বলে, কার সাথে কথা বলছো? কই কারো সাথে না। এডুইন ক্ষুধা পেয়েছে। আন্দ্রিয়ার একটা বাক্যে এডুইন ব্যস্ত হয়ে পড়ল। দ্রুত স্যান্ডউইচ বানিয়ে আন্দ্রিয়ার সামনে হাজির করল, সেই সাথে এক মগ কফি। কফিটা শেষ করবে, ঘুম কেটে যাবে। আন্দ্রিয়া খাবার মুখে পুরল, তার ফোলা গাল দুটোতে চটকে দিতে পারলে বেশি মজা পেত। আন্দ্রিয়া, থু, আজ রাতে আমাদের বিয়ে। আন্দ্রিয়ার চোয়াল থেমে গেল। এডুইনের পানে তাকাতে এডুইন তাকে পানির গ্লাস বাড়িয়ে দিল। বিয়ে মানে? একবার বললেন না আমায়? বিয়েতে আমি কি পরব? আমি শুধু 7টা জামা এনেছি, এর মধ্যে 3টে জামা নষ্ট হয়ে গেছে, বাকি যা আছে এগুলো পরে আমি বিয়ে করতে পারবো না। এডুইন তির্যক হাসল। বিয়ের শপিং ডান, চলে আসবে, অপেক্ষা করো। সে কি আমাকে জানালেন না? সারপ্রাইজ? আমি একটুও সারপ্রাইজ হইনি। যদি আমার পছন্দ না হয়? আন্দ্রিয়া চুপ রইল। তবে বেশিক্ষণ চুপ না থেকে আচমকা হেসে বলে, যে ছেলে আন্দ্রিয়া মেরির মতো কিউট ইনোসেন্ট একটা মেয়ে পছন্দ করে, তার পছন্দ নিয়ে আমার কোন সন্দেহ নেই। আন্দ্রিয়ার কথায় এডুইন না হেসে পারল না। তবে এই হাসি উড়িয়ে দিতে আন্দ্রিয়ার একটা কথাই যথেষ্ট ছিল। এডুইন, আমার পরিবারের কেউ থাকবে না। কেউ না। আমার মন মানছে না। এডুইন পড়ল দারুণ বিপাকে। আন্দ্রিয়া যদি এখন বিয়ে করবে না বলে জেদ ধরে, তবে আজ এডুইন সব ধ্বংস করে ছাড়বে সব। হ্যাঁ, মনে মনে এমনটাই ভাবল এডুইন। রাগ ঢাক সব জায়গায়, সব মুহূর্তে দেখাতে নেই। এডুইন বেশ দক্ষ হাতে সামলে নিল আন্দ্রিয়াকে। এডুইনের ইমোশনাল কথাবার্তা যে কোন মেয়েকে গলিয়ে ছাড়তে বাধ্য। কুইন, একবার বিয়েটা হয়ে যাক, তোমাকে তোমার পরিবারের কাছে আমি নিজে নিয়ে যাব। বিশ্বাস করো তো আমায়। এডুইন। আন্দ্রিয়া কথা শেষ করার আগেই কলিং বেল বেজে উঠল। নিশ্চয়ই অভ্র এসেছে। এডুইন দরজা খুলতেই অভ্র এক গাল হেসে বলে, এডুইন কুনগা তোয়ারে বিয়া কইরব। হেই অভাগীর মুখ কান এককানা চামু। আন্দ্রিয়া মেরি আর কিছু বলতে হবে? এডুইন ধমক সুরেই বলল, তবে অভ্র ভীষণ আফসোস সুরে বলল, সুন্দরী মেয়েদের মাথায় যে গোবর ভরা তা আজ প্রমাণিত। এই মেয়েটার জন্য কি ছেলের অভাব পড়েছে যে তোমাকে বিয়ে করতে হবে? এডুইন কিছু বলার আগে অভ্র ব্যাগপত্র সব মেঝেতে রাখল। আন্দ্রিয়া অবাক চোখে দেখছে সব। এসব কি? কিসের ব্যাগ? আন্দ্রিয়াকে দেখতে পেয়ে অভ্র পা বাড়াতেই পেছনে থেকে তার কলার টেনে ধরল এডুইন। খবরদার আমার কুইনের সাথে হেসে হেসে কথা বলবে না।
দূরত্ব বজায় রেখে চলবে, তা না হলে সাপের খাঁচায় তোমার বাসরটা করিয়ে ছাড়। অভ্র মুখ গোমরা করে সরে গেল। এডুইন আন্দ্রিয়ার হাত টেনে জড়িয়ে ধরল। এখানে সব তোমার, আমাদের বিয়ের জিনিসপত্র এছাড়াও তোমার যা যা প্রয়োজন সব আছে। আন্দ্রিয়া অবাক না হয়ে পারে না, এডুইন তাকে না জানিয়ে এত কিছু একাই কিনে ফেলল। এডুইন, বিয়েটা আর কয়েকদিন পিছিয়ে দিলে হয় না? না মানে যদি এর মাঝে আমার পরিবারের সাথে যোগাযোগ করা যায়। চোয়াল শক্ত হয়ে এলো এডুইনের, হাত যুগল মুষ্টিবদ্ধ হল। তার সরল চাহনি রূপান্তরিত হল হিংস্র চাহনিতে। এডুইন দাঁতে দাঁত চেপে মনে মনে বলে, আন্দ্রিয়া মেরি, তোমার এত বড় সাহস আমাকে সুতোয় বেঁধে নাচানো। তোমার কথায় বিয়েতে নেমেছি আর তুমি এখন সব পিছিয়ে নিচ্ছ। আমার ইমোশন নিয়ে টেনিস খেলা হচ্ছে। আইসর একবার আমার ধৈর্যর মাত্রা ছাড়িয়ে গেলে তুমি নিজেও পার পাবে না। এডুইন উইলসন কি জিনিস তা তোমাকে বুঝিয়েই ছাড়বে। এডুইনের রাগান্বিত চাহনি অভ্র বুঝতে পেরে আড়ালে মাথা নাড়িয়ে ইশারা করল এডুইন যেন নিজেকে সংযত করে। আন্দ্রিয়ার সামনে কোন মতে রেগে যাওয়া যাবে না। এডুইন নিজেকে যে কতটা কষ্টে সংযত রেখেছে তা বলে বোঝানো যাবে না। এডুইন নিজেকে সামলে আন্দ্রিয়ার মাথায় হাত বুলিয়ে ক্রূর হেসে স্বগতোক্তি স্বরে বলে, আন্দ্রিয়া মেরি মাই কুইন, আই ওয়ান্ট ইউ সো ব্যাডলি। এতটা কাছে থেকেও আন্দ্রিয়া বুঝতে পারল না সে যার বুকে মাথা ঠেকিয়েছে সেই মানুষটা তার উপর কতটা ক্ষিপ্ত রাগান্বিত। অভ্র ঢোক গিলল এডুইনের চোখে মুখে এখনো রাগের আভাস। অভ্র চায় না আন্দ্রিয়া এডুইনের রাগে ভয় পেয়ে যাক। দাম্পত্য জীবন শুরু হওয়ার আগেই যদি বিরূপ প্রভাব পড়ে তবে এই সম্পর্কের শুরুটা মোটেও সুখকর হবে না। অভ্র অতি কৌশলে আন্দ্রিয়াকে ডেকে আনল। আন্দ্রিয়া, সব তোমার জিনিসপত্র খুলে দেখো এখানে কি কি আছে। গিফট শপিং এই ব্যাপারগুলো মেয়েদের কাছে একটু বেশি চমকপ্রদ। শত মন খারাপেও একবার শুনলেই আনন্দের জোয়ারে ভাসতে থাকে। আন্দ্রিয়ার কাছেও ব্যতিক্রম নয়। মেয়েটা এডুইনকে ছেড়ে ব্যাগগুলোর সামনে মেঝেতে বসে পড়ে তার কাণ্ডকারখানা দেখে অভ্র বলে, আরে উঠে বসো, নিচে কেন বসলে? কিছু হবে না। আন্দ্রিয়া একে একে ব্যাগ থেকে সব জিনিসপত্র নামাতে শুরু করল। সব জিনিসপত্র দেখে নিশ্চিন্ত, এসব তার 1 বছরের বেশি সময় যাবে। জামা কাপড়, কসমেটিক্স, স্কিন কেয়ার, কোন কিছু কিনতেই এডুইন আলসেমি করেনি। সবচেয়ে স্পেশাল ব্যাগটা খুলতেই দেখতে পেল এডুইনের বিয়ের স্যুট। কালো এই স্যুটটা পরলে এডুইনকে যে কতটা সুদর্শন লাগবে তা আর বলার অপেক্ষা থাকে না। আরেকটা ব্যাগ খুলতেই বেরিয়ে এলো আন্দ্রিয়ার বিয়ের ফ্লাপি গাউন। ধবধবে সাদা গাউনটা টেনে খুলতেই মেয়েটা হয়রান হয়ে যায়। যেমন সুন্দর তেমন ভারী। আন্দ্রিয়া গায়ের সাথে জড়িয়ে আহ্লাদী হয়ে বলে, এডুইন, আজকে এটা পরে বিয়ে করলে আমাকে খুঁজে পাওয়া যাবে না। তবে মজার ব্যাপার কি জানেন? এমন একটা গাউন পরেই বিয়ে করতে চেয়েছি, ফাইনালি আমার সব স্বপ্ন পূর্ণতা পাচ্ছে। ইসস, কখন বিয়েটা হবে এডুইন? কখন জামাটা পরব? আমার আর ধৈর্য ধরছে না। আন্দ্রিয়ার হাস্যোজ্জ্বল কথায় অভ্রের মাথা ভন ভন করে ঘুরছে। একটু আগে না এই মেয়ে বলল বিয়ে করবে না, বিয়ের তারিখ পিছিয়ে দিতে, তাহলে এখন কেন বলছে ধৈর্য ধরছে না? যেমন এডুইন তেমন তার বউ, দুইটাই বদ্ধ উন্মাদ পাগল, তার ছেঁড়া সস্তা গাঁজাখোর। অভ্রে বিড়বিড় করে কথাগুলো বলেই এগিয়ে গেল সামনে। কিচেনের পাশেই এডুইনের বার সেকশন। সেখান থেকে 2-3 প্যাগ না মারলে শান্তি হবে না। এডুইন চুপচাপ আন্দ্রিয়ার কার্যক্রম দেখছে। এই মেয়ে এখন বিয়ে বিয়ে বলে নাচানাচি করছে। আচ্ছা, যদি বিয়ে হয়ে যাওয়ার পর আফসোসের ভান্ডার নিয়ে বসে, কেন বিয়ে হলো, কেন বিয়ে করলো, এমন অহেতুক আফসোস নিয়ে আন্দ্রিয়া জ্বালা যন্ত্রণা করতেই পারে। এডুইন দীর্ঘ শ্বাস ছাড়ল। অভ্র মদের গ্লাস হাতে এগিয়ে এসে বসল এডুইনের পাশে। আমি কি চলে যাব? না, থাকো, রাতে একসাথে বের হব। দিনে বিয়ে করলে কি সমস্যা এডুইন? আন্দ্রিয়ার উপর হামলা হতে পারে। রাতে যে হবে না তার নিশ্চয়তা কি নেই?
কোন নিশ্চয়তা নেই। তবুও আমি চাই নিরিবিলি ভাবে বিয়েটা হয়ে যাক। এডুইন আন্দ্রিয়া ঘরে পড়ে এসব করছে না তো? পরবর্তীতে যদি ঝামেলা হয়? করবে না। করলেও করতে পারে, আমি মানিয়ে ছাড়। অভ্র গ্লাসটা খালি করে পাশের টেবিলে রাখল। এডুইনের দৃষ্টি আবদ্ধ আন্দ্রিয়ার মাঝে, তা অবশ্য অভ্রের অলক্ষ্যে গেল না। এডুইন আন্দ্রিয়ার মাঝে যত বেশি ফুটবল হবে, আন্দ্রিয়া ততই বন্দী হয়ে পড়বে। এডুইন ভীষণ টক্সিক, সেটা অন্তত অভ্র জানে। এডুইন, একটা কথা বলবো। বল। প্লিজ আন্দ্রিয়াকে তোমার বিভৎস রাগ একদম দেখাবে না। বেচারি সহ্য করতে পারবে না। তোমাকে আমি ছোট থেকেই চিনি, তুমি যে কতটা তাদর স্বভাবের তা আমি জানি। আমার সাথে থাকতে থাকতে সেও নিজেকে মানিয়ে নেবে। শুধু আন্দ্রিয়া মানিয়ে নেবে, তোমাকেও মানিয়ে নিতে হবে। অন্তত এইটুকু বুঝেছি, আন্দ্রিয়ার ক্ষণে ক্ষণে মতিভ্রম হয়, এই যে দেখলে না বিয়ে করবে না, আবার এখন বিয়ের জন্য তাড়া দিচ্ছে। তুমি ওর কথায় ওর উল্টা পাল্টা সিদ্ধান্তে হুটহাট রাগ দেখিয়ে পস্তাবে। তুমি যে খুব ভালো ম্যানিপুলেট করতে পারো তা আমি জানি। অভ্রের কথায় এডুইন না হেসে পারে না। এডুইন মাঝে মাঝে নিজের ভাগ্যের উপর আশ্চর্য না হয়ে পারে না। এই যে বন্ধু নামক কালসাপ যাদের পাউরিটি দিয়েছে, তারাই তার জীবনটা ধ্বংস করেছে, অথচ এই অভ্র ছিল তার চোখের বিষ। অজ্ঞাত কারণে সে অভ্রকে একটুও পছন্দ করে না, কিন্তু অভ্র বেহায়াপনা করে এডুইনের সাথে আলাপচারিতায় মত্ত থাকত। এডুইন যখন তার জীবনের কালো ছায়ায় আচ্ছন্ন ছিল, একদিন নিজের প্রতি বিরক্তি হয়ে গলায় ফাঁসির দড়ি ঝুলিয়েছিল। ভাগ্যক্রমে অভ্র ঠিকই দেখে ফেলল তাকে, পাশাপাশি বিল্ডিং হওয়ায় এডুইনের জানলা দিয়ে তাকে দেখে ফেলল। অবশ্য এডুইনের জানলা বন্ধ ছিল, তবে পর্দা দেওয়া ছিল না। রাতে জানলার গ্লাসে বাইরে থেকে ভেতরের সব সাদৃশ্যমান, তাই অভ্র এডুইনকে দেখা অস্বাভাবিক কিছু ছিল না। সেবারে অভ্র চিৎকার চেঁচামেচিতে সবাই জড়ো হয়ে যায় সেই যাত্রায়, আর এডুইনের ফাঁস দেওয়া হলো না। এতে কি এডুইন অভ্রের উপর সন্তুষ্ট ছিল? মোটেও না, বরং খ্যাপা সার হয়ে যখনই সুযোগ পেয়েছে অভ্রকে তেড়ে গেছে। রাত 1টা বাজতে চলল, আন্দ্রিয়া রেডি হয়ে বসে আছে। সাদা গাউন, খোলা চুল, সেই সাথে ছোট্ট একটা ওড়না। মেয়েটাকে সাদা পরী মনে হচ্ছে। শালমি আজ আন্দ্রিয়ার পাশ থেকে সরছেই না, অবাক চোখে দেখছে সব। আন্দ্রিয়া, মেরি, আপনাকে এবার সত্যি সত্যি কুইন লাগছে। সত্যি? হ্যাঁ। ঈষৎ চোখ ফেরাতে পারছি না, এত সুন্দর কেন আপনি? আন্দ্রিয়া লজ্জায় হাসে। শুধু কি আজ শালমি আন্দ্রিয়ার পাশে? না, একদম না। আজ পরীদের ভিড় লেগেছে, সবাই উড়ছে ঘুরছে, আন্দ্রিয়ার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে। আজ তাদের আনন্দ, তাদের কুইন কিং পেতে চলেছে। তাদের রাজ্যের কুইন আজ সত্যিকারের কুইন হতে চলেছে। হঠাৎ দরজা খট করে উঠল। এডুইন এসেছে, তার গায়ে কালো স্যুট, হাতে ওয়াচ। এডুইনকে বরাবরই আকর্ষণীয় লাগলেও আজ একটু বেশি লাগছে। আন্দ্রিয়া। এডুইন হতভম্ব চোখে তাকিয়ে। আন্দ্রিয়াকে এতটা সুন্দর লাগবে সে ভাবতেও পারেনি। সাদা রংটায় বেশ ফুটে উঠেছে আন্দ্রিয়ার সৌন্দর্য। আন্দ্রিয়া লজ্জা পেল, মাথা নুইয়ে তাকালো এডুইনের পানে। এডুইন, আপনাকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে। সত্যি? তবে তাকাও না কেন? তোমার জন্যই সাজলাম। শুধুমাত্র তোমার জন্য। কথাটা কেমন যেন লাগলো আন্দ্রিয়ার এডুইনের কথায় ঘরে পড়ল। অনুভূতিরা দাপিয়ে বেড়াচ্ছে শিরায় উপশিরায়, ধোঁয়াশায় মিলিয়ে আসছে সব। ভালোবাসা পাগল আন্দ্রিয়া, তবে সত্যিকারের ভালোবাসা পেয়ে চলেছে। পেতে চলেছে তার মনের মানুষ। ঈষৎ এই অনুভূতি প্রকাশ করা যায়? মোটেও না। পরীরা ইশারা ইঙ্গিতে আন্দ্রিয়াকে লজ্জায় ফেলে। এডুইন হাত বাড়িয়ে দিল। তুমি কি রাজি আমার রাজ্যের কুইন হতে? আমি রাজি। আন্দ্রিয়া এডুইনের হাত জড়িয়ে ধরল। ভারী গাউনটা ঠেলে হাঁটতে পায়ে লাগছে, তা আবার এডুইনের চোখ এড়ালো না। এডুইন গাউনটা যত্ন নিয়ে টেনে ধরেছে, যেন তার কুইনের হাঁটতে কোন সমস্যা না হয়। গির্জায় পৌঁছাতে সৌভাগ্যক্রমে কোন হামলার শিকার হয়নি তারা।
আন্দ্রিয়া গাড়ি থেকে নেমেই দেখা পেল তার হবু শ্বশুর শাশুড়ির। তারা বিয়ে করছে অথচ কেউ নেই, কেউ না। আন্দ্রিয়ার অন্তঃকরণ থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। ভেবেছিল বন্ধুদের সাথে হইচই করে বিয়ে করবে, অবশ্য একদিক দিয়ে মন খারাপেরা উড়াল দেয় যদি এত সব ইচ্ছার মাঝে এডুইনকে হারিয়ে ফেলত। তবে এডুইনকে হারিয়ে ফেললে আন্দ্রিয়া হারিয়ে ফেলবে তার স্বপ্নের সংসার। এডুইনের সৎ বাবা জিসান, তিনি চমৎকার এবং দারুণ ব্যক্তিত্বের মানুষ। এডুইনকে তিনি ভীষণ স্নেহ করেন, তবে ছেলেটা কেন জানি দূরত্ব রেখেই চলে। এডুইন হয়তো তার বাবার স্থানটা উনাকে দিতে পারছেন না। জিসান আন্দ্রিয়াকে দেখেই মিষ্টি হাসলেন। নাওমি তার কাছে ভীষণ প্রশংসা করেছে আন্দ্রিয়ার। জিসান আন্দ্রিয়ার পানে তাকিয়ে বলেন, আন্দ্রিয়া মেরি ছোট্ট পরি, কেমন আছো? জি ভালো আঙ্কেল। আঙ্কেল? পাপা বলবে না? পাপা? আন্দ্রিয়া ঘরে পড়ে যায়। তার তো বাবা নেই, বাবার স্থানে কাউকে বসায়নি সে। হঠাৎ কেউ যখন দাবি করে বসলো বাবা হতে, তখন আন্দ্রিয়া বেশ হকচকালো। এডুইন এগিয়ে এলো, জিসানের সাথে হ্যান্ডশেক করে আন্দ্রিয়ার পাশে দাঁড়ালো। আন্দ্রিয়া আঙ্কেল আন্টি বলেই ডাকবে, পাপা মম এসব বলার দরকার নেই। এডুইন যেন অধিকার খাটিয়ে কথাটা বলল। মুহূর্তে থমথমে হলো নাওমি আর জিসানের মুখখানা। তারা ইতস্তত বোধ করা সত্ত্বেও হাসতে চাইল, কিন্তু এডুইনের সিদ্ধান্তকে উড়িয়ে দিয়ে আন্দ্রিয়া বলে, আমি উনাদের মম পাপা বলেই ডাকতে চাই এডুইন। আমার মম পাপা নেই, উনারাই এখন আমার মম পাপা। এডুইন অভ্রু কুচকালো। প্রত্যুত্তর করার আগে অভ্র এডুইনকে ইশারা করল চুপ থাকতে। বেশ, আন্দ্রিয়া যখন চাইছে ডাকতেই পারে। জিসান বেশ খুশি হলেন। তবে খুশি দেখা গেল না এডুইনের মামা নেহালকে। তিনি এই বিয়েতে আসতেও চাননি, নেহাত বোন জোর করেছে বলে আসতেই হলো। অভ্র পকেটে হাত পুরে গির্জার ভেতরে প্রবেশ করল। ছেলেটা আজ পরেছে ব্ল্যাক স্যুট। প্রতিবারের মতো তাকে হিরোর চেয়ে কম লাগছে না। অভ্রের ভাষ্যমতে এখানে আজ যদি সুন্দর সুন্দর রমণীরা থাকতো, নির্ঘাত তাকে দেখেই জ্ঞান হারাত। আর অপেক্ষা করার প্রয়োজন নেই, যাদের দরকার তারা তো গির্জায় উপস্থিত। গির্জায় প্রবেশ করে এডুইনের সাথে আন্দ্রিয়া সম্মুখে এগিয়ে যায় এবং মাথায় ওড়না টেনে নেয়। লহমায় সম্পূর্ণ মুখ ঢেকে যায়। এডুইন কালো স্যুট পরে দাঁড়িয়ে আছে, হাতে একগুচ্ছ লাল গোলাপ। এডুইনের বাদামি চুলগুলো পরিপাটি করে একপাশে আঁচড়ানো। এডুইনের হাস্যোজ্জ্বল মুখ আর চোখ জুড়ে ব্যাকুলতা প্রকাশ পাচ্ছে। কাউকে বলে বোঝানো সম্ভব না ছেলেটা আজ কতটা খুশি। যাদের থাকা কথা তারা প্রত্যেকে গির্জায় উপস্থিত, তাই আর দেরি নয়, বিয়ে পড়ানোর কার্যক্রম শুরু হতে লাগলো। কিছুটা সময় বাদে বিয়ে পড়ানো শুরু হলো। এডুইন উইলসন এবং আন্দ্রিয়া মেরি, তোমরা কোন ভাবে কারো বাধ্যতায় নয়, বরং স্বেচ্ছায় স্বাধীনভাবে ও পূর্ণভাবে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে এসেছ? এডুইন প্রত্যুত্তরে বলে, হ্যাঁ এসেছি। আন্দ্রিয়া তার মতামত জানাতে বলে, হ্যাঁ এসেছি। বিবাহিত জীবনে তোমরা কি পরস্পরকে আজীবন ভালোবাসতে ও সম্মান করে চলতে সম্মত আছো? হ্যাঁ সম্মত আছি। হ্যাঁ সম্মত আছি। ভবিষ্যতে তোমাদের সন্তান হলে তোমরা কি তাদেরকে ঈশ্বরের দান হতে গ্রহণ করতে ও মানুষের মতো মানুষ করতে সম্মত আছো? হ্যাঁ সম্মত আছি। হ্যাঁ সম্মত আছি। সুতরাং তোমরা দুজনে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দীর্ঘ সংকল্পে আছো বলে তোমরা পরস্পর পরস্পরের সম্মুখে দাঁড়িয়ে ডান হাতের উপর ডান হাত রেখে পরমেশ্বরকে সাক্ষী রেখে তোমাদের বিবাহ প্রতিজ্ঞা শপথ পাঠ করবে। এডুইন আন্দ্রিয়ার পানে তাকালো। এক ঝলক চমৎকার হেসে উড়িয়ে দিল তার নার্ভাস। বিয়ে নামক সম্পর্কে যে সে আদৌ আসতে পারবে তা গত কয়েক বছরের ঝড়ঝাপটায় আশা উড়িয়ে দিতে বাধ্য করেছে। তবে আন্দ্রিয়া এসে সেই আশার প্রদীপে আলো জ্বালিয়েছে, পুনরায় ফিরিয়ে দিয়েছে এডুইনের সাহস। এডুইন আন্দ্রিয়ার চোখে চোখ রেখে শপথ পাঠে বলে, আন্দ্রিয়া মেরি, মাই কুইন, তুমি আমার আরেক সত্তার অহংকার, আরেক সত্তা জাগিয়ে তোলার কারিগর। তুমি আমার নশ্বর দেহের অবিনশ্বর অনুভূতি। তোমাকে আমি ততদিন পাশে চাই যতদিন না আমার মৃত্যু এসে ছুঁয়ে যায়।
এর আগে যদি এই সম্পর্কের ভিত্তি নড়ে যায় তবে কথা দিচ্ছি এডুইন তার ভালোবাসার ক্ষমতার অপব্যবহার করে হলেও তার কুইনকে রুদ্ধ করবে। এডুইনের হাতে থাকা হীরের আংটি পরিয়ে দিল আন্দ্রিয়ার অনামিকা আঙুলে। মেয়েটা দু চোখ অশ্রুতে টইটুম্বুর। এডুইন যে কথাগুলো বলেছে এই কথাগুলোর অর্থটা আন্দ্রিয়া কি আদৌ বুঝতে পেরেছে? সে হয়তো বুঝতে পারেনি, তবে জিসান, নাওমি, অভ্র তারা তিনজন ভীত চোখে তাকালো এডুইনের পানে। এবার সময় এসেছে আন্দ্রিয়ার শপথ পাঠের। আন্দ্রিয়া এই পর্যায়ে এসে ভীষণ নার্ভাস হয়ে পড়ল। থরথর করে কাঁপছে তার হাত, এডুইন তা অনুভব করল। আন্দ্রিয়া তার কম্পিত কণ্ঠে বলল, আমি ভালোবাসা, আগ্রহ আর গুরুত্ব ছাড়া আর কিছুই চাই না। আমার ব্যথিত হৃদয়ে যে ভালোবাসার জোয়ার নেমেছে সেই জোয়ার আমৃত্যু চলুক। এডুইন উইলসন, আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসতে চাই জনম জনম। এডুইনের আঙুলে আংটি পরিয়ে দিল আন্দ্রিয়া। এডুইন দৃঢ় প্রত্যয়ে বলে, আমি এডুইন উইলসন গ্রহণ করছি আন্দ্রিয়া মেরিকে আইনত আমার স্ত্রী রূপে। সে আছে এবং থাকবে সকল পরিস্থিতিতে। সম্পূর্ণ কথা এক নিমিষে বলল এডুইন। তার চোখে চোখ রেখে আন্দ্রিয়া বলে, আমি আন্দ্রিয়া মেরি গ্রহণ করছি এডুইন উইলসনকে আইনত আমার স্বামীরূপে। সে আছে এবং থাকবে সকল পরিস্থিতিতে। বিয়ের কার্যক্রম সম্পূর্ণ হতেই এডুইন বেশ শব্দ করে শ্বাস ছাড়ল, সে যেন মহা বিপদ থেকে পাশ কাটিয়ে এসেছে। আন্দ্রিয়ার চোখ মুখ আতঙ্কগ্রস্ত, তবে ভোঁতা মুখ করে তাকিয়ে আছে এডুইনের পানে। মেয়েটার হঠাৎ কি হলো? হয়তো বিয়ে নিয়ে নার্ভাস ছিল তাই এমন দেখাচ্ছে, এসব ভেবেই নিজেকে ধাতস্থ করল এডুইন। রাত 2টা বাজতে চলল। গির্জার বাইরে গিয়ে এডুইন সবার কাছ থেকে বিদায় নিয়ে আন্দ্রিয়াকে তাড়া দিল গাড়িতে উঠতে। এডুইনের গোয়াত্মি ভাবটা বেশ চোখে পড়ল জিসানের। তিনি ভেবে পান না এডুইন এমন এড়িয়ে যাচ্ছে কেন। জিসান অমায়িক কণ্ঠে বলেন, তোমরা চলে যাবে? তা হয় না, বাড়ি চলো। এডুইন আন্দ্রিয়ার হাত ধরে রেখেছে। সেই হাতটা ছাড়ার কোন তাড়া নেই। জিসানের কথা এডুইন ভ্রু কুঁচকে বলে, কোন বাড়ি? আমাদের বাড়িতে। তোমার মম যেখানে থাকে। সরি জিসান আঙ্কেল, ওটা আদৌ আমার বাড়ি না। এডুইনের ভাব সাব মোটেও পছন্দ হলো না নাওমির। তিনি বলেন, তুমি চলেই যাবে? অন্তত ডিনারটা একসাথে করা যেত না? নতুন বউয়ের সাথে আমাদের একটু মন খুলে আড্ডা দেওয়ার সুযোগ দিয়েছ। মম প্লিজ, টায়ার্ড লাগছে। এডুইন যে পারিবারিক মুহূর্তগুলো এড়িয়ে যেতে চায় তা বেশ ভালো করেই বুঝতে পারল অভ্র। এডুইনের কাছে এসব স্বাভাবিক লাগলেও আন্দ্রিয়ার কাছে নিশ্চয়ই লাগবে না। বিয়ে হয়েছে অথচ কোন হইচই আনন্দ নেই, সব কেমন গুরুগম্ভীর। ডিনার টেবিলে একসাথে অন্তত প্রাণ খুলে হাসা যাবে, আনন্দ ফিরে পাওয়া যাবে। অভ্র এডুইনকে বুঝিয়ে বলে, এডুইন তোমার ওই বাড়ি যেতে সমস্যা থাকতে পারে, আমার বাড়ি চলো। আমার বাড়িতে কেউ নেই, চলো প্লিজ। আঙ্কেল আন্টি আন্দ্রিয়া, আমরা সবাই মিলে অন্তত ডিনার করতে চাই, প্লিজ এডুইন তুমি বাধা দিও না। আন্দ্রিয়া তুমি কি চাও? মানে মম পাপা যখন চাইছেন তখন। আন্দ্রিয়া কথা শেষ করার আগেই এডুইন তার হাত চেপে ধরল। অর্থাৎ আন্দ্রিয়াকে চুপ করতে আড়ালে ইশারা করল। আন্দ্রিয়া আর কথা বাড়ানোর সাহস করে না, মেয়েটা চুপসে যায়। এডুইন সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে, অভ্রের বাড়িতে যাওয়া যাক। গির্জা থেকে অভ্রের বাড়ির দূরত্ব খুব বেশি নয়। এত রাতে সব দোকান খোলা নেই, ডিনার কি দিয়ে করবে ভাবতে ভাবতে শর্টকাট মাধ্যম একটা পিৎজার দোকান খোলা পেয়ে পিৎজা নিয়ে নিল। অভ্রের বাড়িটাই বেশিরভাগ সময় সে একাই থাকে, তার মা বাবা একসাথে অন্য একটি ফ্ল্যাটে থাকেন। তারা যেহেতু দুইজনেই চাকরিজীবী, নিজেদের কর্মস্থলে পৌঁছাতে যেন সহজ হয় তাই আলাদা ফ্ল্যাট নিয়েই থাকেন। এডুইন অভ্রের বাড়িতে আগেও এসেছে, এই বাড়িটা তাদের নতুন করা হয়েছে। এত বড় বাড়িতে যদি মানুষ না থাকে কেমন দেখায়। এডুইন ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো, তার চোখ ভাসছে অশ্রু। এডুইন আজ কত বছর পর কাঁদছে।
এডুইনের হিসাব আছে। যেদিন রিহ্যাব থেকে বেরিয়ে শুনেছিল তার বাবা মারা গেছেন, সেদিন এডুইন খুব কেঁদেছে। তারপর মায়ের বিয়ের সংবাদ পেয়ে কান্না করার কথা থাকলেও সে কান্না গিলে খেয়েছে। ছোট্ট থেকে তার জীবনের ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে সেসব মনে পড়লেও এডুইন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। পাগল পাগল লাগে নিজেকে, মনে হয় নর্দমার কীট। এডুইন যখন ভেবেই নিয়েছিল তার জীবনে আর কেউ আসবে না, তখন সন্ধি করল পশু পাখিদের সহিত। অবলা প্রাণীগুলো অন্তত বেইমানি করবে না, তার বশ্যতা স্বীকার করবে। এসব ভেবেই একে একে সব প্রজাতির পশু পাখির স্থান হয় এডুইনের প্যালেসে। মানুষ নামক প্রাণীগুলো এডুইনের চোখে বালি। এরা স্বার্থের লোভে কতটা নিকৃষ্ট হতে পারে তা এডুইন জানে, আর তাই তো নিজেকেও গড়ে তুলেছে ঠিক সেইভাবে স্বার্থপর নিকৃষ্ট মানব। এডুইন বৃদ্ধা আঙুলের সাহায্যে ভেজা গাল মুছে নিল। আকাশটা কেমন দম খিচে আছে, মনে হচ্ছে মেঘ জমেছে। এডুইন পকেটে হাত পুরে শীষ বাজিয়ে বলে, আন্দ্রিয়া মেরি, এই 2 ফোঁটা অশ্রু শুধু তোমার জন্য উৎসর্গ করলাম। আমার ভালোবাসা আমায় গ্রহণ করেছে, এর থেকে সুখ আর কি হতে পারে? শরীরের শেষ রক্ত বিন্দু পর্যন্ত তুমি এই এডুইনের। তুমি যতটা নরম কোমল, তোমাকে ঠিক তেমনটাই থাকতে হবে। এডুইনের মতো হিংস্র নিকৃষ্ট হলে এই এডুইনকে কে সামলাবে? অভ্র নাওমি ঝটপট ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করে ফেলল, সেই সাথে জিসানো টুকটাক হাত লাগিয়েছে। আন্দ্রিয়ার মুখখানি এত চুপসে আছে কেন? অবশ্য সবার সাথেই হেসে হেসে কথা বললেও এডুইনের উপর রাগান্বিত ভাবটা বজায় রেখেছে। এডুইন এগিয়ে এসে আন্দ্রিয়ার চিবুক তুলে বলে, কুইন, কি হয়েছে? কই, মুখটা এমন লাগছে কেন? শরীর খারাপ লাগছে? ড্রেসটা বেশি ভারী লাগছে? তা নয়, তবে পরে বলবো। এক্ষুনি বলো, কি হলো বলছো না কেন? এডুইন উত্তেজিত হয়ে পড়ল। আন্দ্রিয়া পড়ল ভারী বিপাকে, এই ছেলেটার সবকিছুতে বাড়াবাড়ি। আন্দ্রিয়া দ্রুত এডুইনের হাত চেপে বলে, এডুইন চুপ করুন, আমার কিছু হয়নি। তাহলে আমার কুইনের মুখটা কালো থাকবে কেন? সে শুধু হাসবে। এই হাসছি দেখুন। আন্দ্রিয়া দাঁত বের করে এক গাল হাসল। এডুইনের চিন্তা কাটল না, এই মেয়েটার হঠাৎ কি হয়েছে, বেশ ভাবিয়ে তুলছে তাকে। এর মাঝেই আগমন ঘটল অভ্রের। সে এসে টেনে নিয়ে গেল এডুইনকে। এডুইন, প্লিজ আজ রাতটা থেকে যাও। সম্ভব না। কেন সম্ভব না? তোমার কিসের এত তারা বুঝি না ভেবেছ? এই বাড়িতে রুমের অভাব আছে। যেটা ইচ্ছা থাকবে, তারপরেও থাকো। মাইন্ড চেঞ্জ করো অভ্র। বললাম না থাকতে পারবো না। কেন পারবে না? ওকে, থাকবো, তবে শর্ত আছে। কিসের শর্ত? আমার সাপদের সাথে একটা রাত তোমাকে থাকতে হবে। যদি থাকতে পারো, তোমার সাহসিকতার প্রমাণ দাও, তবেই আমি। এডুইন কথা শেষ করার আগেই অভ্র উল্টা দিকে হাঁটা ধরল। যেতে যেতে অবশ্য এডুইনকে গালি দিতে ভুলল না। অভ্র যে সাপদের ভয় পায় তা এডুইন জানে, সেই জন্যই তো সুযোগ বুঝে সাপের কথা তুলে দেয়। ডিনার শেষ করে এডুইন আন্দ্রিয়া বেরিয়ে পড়ল প্যালেসের উদ্দেশ্যে। ঘুমে নিভে আসছে আন্দ্রিয়ার 2 চোখ। হাই তুলতে তুলতে সিটে মাথা এলিয়ে দিল। এত সব ব্যস্ততার মাঝেও এডুইন খেয়াল করেছে হঠাৎ আন্দ্রিয়া তাকে ইগনোর করছে কেন। কুইন, রেগে আছো কেন? মুহূর্তে সাপের মতো ফোঁস ফোঁস করে উঠল আন্দ্রিয়া এডুইনের দিকে তেড়ে তাকিয়ে বলে, আপনি জানেন, আপনি আমার এতদিনের কল্পনা জল্পনা জলে ভাসিয়ে দিলেন। আমি আবার কি করলাম? আপনি বিয়ের পর আমাকে যখন ফুল দিলেন তখন একটা কিস করতে পারলেন না? কত মুভিতে দেখেছি ইসস কি কিউট সিন। হোয়াট দাফা? আমি এসব পারবো না। ওখানে আমার মমো দাঁড়িয়েছিল, আড়ালে দিতেন, তাও তো দিলেন না। আমার কাজিনের বিয়েতে আমার কাজিন তার বউকে এত কিউট ভাবে। চুপ করো, এসব কথা আর মুখেও আনবে না। আন্দ্রিয়া নাক টানল।
সে সবসময় আবেগের দুনিয়ায় ভেসে বেড়ায়, রোমান্টিসিজমে ভুক্তভোগী। আন্দ্রিয়া কখন যে কি ভেবে বসে থাকে তার জাতপাত মোটেও ভাবে না। আন্দ্রিয়ার চোখের কোণে পানি এসে গেল। এডুইন তাতে বেশ বিচলিত হল। কি হয়েছে কুইন? কাঁদে না। আপনি আমাকে দুঃখ দিয়েছেন এডুইন। সরি, সো সরি কুইন। তাকাও তাকাও আমার দিকে। এডুইন গাড়ি থামালো। আন্দ্রিয়ার চোখে চুমু খেয়ে মেয়েটাকে সান্ত্বনা দিতে চাইল। এডুইন, আপনার উপর রাগ কমবে, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আজ আমাকে ড্রিঙ্ক করতে দেবেন। নো ওয়ে, প্লিজ এডুইন। তোমার শরীর খারাপ হবে। দুঃসাহস দেখিয়ে এসব আর আমার সামনে বলবে না। আমার অভ্যোস আছে, কাজিনের বিয়েতেও, আবার আরেকদিন বন্ধুদের সাথেও খেয়েছি। এডুইন কিছুক্ষণ নীরব থেকে বলল, ওকে, জাস্ট ওয়ান প্যাক। তারা বাড়ি ফিরতে ফিরতে প্রায় 4টা বেজে গেল। প্যালেসের সকল প্রাণী ঘুমিয়ে গেছে। আন্দ্রিয়া ভারী গাউনটা টেনে টেনে বার সেকশনে গিয়ে বসল। নিজের পছন্দ মতো 6টা বোতল নামিয়ে ধরিয়ে দিল এডুইনের হাতে। চলুন রুমে গিয়ে মাতলামো করব। এত বোতল কেন? সবগুলা থেকে একটু একটু খাবো। এডুইন চুপচাপ আন্দ্রিয়ার কাণ্ড দেখছে। এই মেয়েটা এত সুন্দর, রাতটাকে ভেস্তে দিতে এসব করছে, বোকামে। এডুইন স্যুট খুলতে গেলে আন্দ্রিয়া বাধা দিল। এ কি আমার সাথে নাচবেন না? আমি নাচতে পারি না। আমি শিখিয়ে দিচ্ছে, আসুন আসুন আমি নাচব। এডুইন আর বারণ করল না। তার ভাবতেই হাসি পাচ্ছে, তার মতো মানুষ কি না নাচবে। আন্দ্রিয়া নিজেই গান চালালো এবং এডুইনকে নিয়ে নাচতে শুরু করলো। নাচের মাঝে মাঝে মেয়েটা এত জোরে জোরে চিৎকার করছে যে এডুইন নিজেই হকচকিয়ে যাচ্ছে। এক প্যাগের অনুমতি থাকলেও আন্দ্রিয়া চোখের পলকে 2টা বোতল এক নিমিষে সাবার করে দিল। এডুইন তাকে বাধা দিতে চাইল, অথচ মেয়েটা তাকে পাত্তাই দিল না। আন্দ্রিয়ার লাফালাফি নাচানাচা ক্রমশ বেড়ে গেল এবং তার গাওয়া এলোমেলো গানে এডুইন বুঝেই ফেলল এই মেয়ের নেশা হয়ে গেছে। আন্দ্রিয়া আর একটুও খাবে না। তোমার নেশা হয়ে গেছে? আশ্চর্যকে বলল, আমার নেশা হয়েছে। এডুইন, আপনি এত কম খাচ্ছেন কেন? বেশি বেশি খান, না হয় আমি খুব রাগ করব। আন্দ্রিয়া এডুইনের মুখে ঠেসে দিল এক বোতল। সেও আর বাধা দিতে পারল না। আন্দ্রিয়ার পাল্লায় পড়ে নেশায় মত্ত হল, তবে এডুইনের এত সহজে নেশা ধরল না। আন্দ্রিয়া সম্পূর্ণ মাতাল হয়ে ঢলে পড়ল এডুইনের বুকে। এডুইন, কিসি দাও। কি হলো, কিসি দাও। কুইন, প্লিজ এভাবে মাতলামো করো না, এখানে চুপচাপ বসো। আপনি আমাকে বকছেন? না হানি। তাহলে কিসি দিন। এডুইন আন্দ্রিয়াকে সামলাতে বেশ হিমশিমে পড়ল। বাধ্য হয়ে চুমু খেল আন্দ্রিয়ার ঠোঁটে। মেয়েটা ঘুম ঘুম চোখে চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। যাক, তাহলে ঘুমিয়ে যাচ্ছে। এডুইন দ্রুত স্যুট খুলে গোসলের উদ্দেশ্যে ওয়াশরুমে গেল। ঠিক 10 মিনিট পর ফিরে এসে দেখল আন্দ্রিয়া মেঝেতে বসে আছে এবং আরেক বোতল মদ সাবার করে দিয়েছে। নিজের ভুলে এবার নিজেকেই মারতে ইচ্ছে হলো এডুইনের। কেন যে এই মেয়ের কথা শুনল সে। এডুইন আন্দ্রিয়াকে টেনে তুলতে গেলে আন্দ্রিয়া এডুইনকে জড়িয়ে ধরে। এডুইনের ভেজা চুল, উন্মুক্ত দেহ, সব মিলিয়ে মাতাল আন্দ্রিয়া ঘোর হারিয়ে আবল তাবল বকতে শুরু করে। কিং, আমার স্বপ্নের কিং, আপনি এসেছেন। এত সুন্দর কেন আপনি? একটু কামড়ে খেয়ে দেখব। আন্দ্রিয়া চট করে কামড় দিল এডুইনের পেটে। এডুইন আন্দ্রিয়াকে ছাড়িয়ে জামা খোলার জন্য তাড়া দিল। আন্দ্রিয়া জামা খুলে, হালকা কিছু পরো, তোমার ঘুমাতে হবে। তুমি খুলে দাও। আমি খুললে আজ উল্টা পাল্টা কিছু হবে। তবে উল্টা পাল্টা কিছু হোক। প্লিজ এডুইন, উল্টা পাল্টা কিছু হোক। আন্দ্রিয়া, তুমি হুঁশে নেই। আমাকে ছাড়ো, আমি নিজেই হুঁশ হারাচ্ছি। মাতাল আন্দ্রিয়া কি এডুইনের বাধা মানে? মোটেও না, বরং সে নিজেই এডুইনের বুকে চুমু খায়। তার পাগলামোতে অপর প্রান্তের ব্যক্তিটির যে কি বেহাল দশা সে কি জানে। এডুইন অনেক চেষ্টা করল নিজেকে সংযত করতে, কিন্তু আন্দ্রিয়া তার সাথে যা করছে এর পরেও সংযত থাকা যায় না। আন্দ্রিয়া এডুইনের হাত চেপে বলে, প্লিজ এডুইন, আই নিড ইউ। প্লিজ বেইবো।
আমাকে পাগল করে তো ঠিকই কেঁদে উঠবে, তারপর বাধা দেবে। আগে সজ্ঞানে অনুমতি দাও, তারপর যা হবার হবে। এডুইন সেদিনের কথার রেশ ধরে যে বলল তা হয়তো আন্দ্রিয়া বুঝেনি। আন্দ্রিয়া নাক টেনে সরে গেল, কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল এডুইনের রুম থেকে। এডুইন চেঁচিয়ে বলল, ইসস, কুইন রাগ করেছে। এই কুইন যায় না বউ, শুনো। আন্দ্রিয়া হেলে দুলে খুব বেশি দূর যেতে পারল না, তার আগেই এডুইন তাকে কোলে তুলে নিল। ভারী গাউনটার দরুনে আড়াল হয়ে পড়ল আন্দ্রিয়ার শরীর। এক টানে গাউনের চেনও খুলে গাউনটা সরিয়ে দিল এডুইন, সেই সাথে খুলে দিল চুলের ফুল ওড়না। আন্দ্রিয়ার ছোট্ট দেহটা এডুইন নিজের দখলে নিতে সময় লাগলো কয়েক সেকেন্ড। সে যতটা না ক্ষিপ্র, আন্দ্রিয়া তার থেকেও বেশি। এডুইন আন্দ্রিয়ার ঠোঁটে ঠোঁট মিশিয়ে তাকে শান্ত করতে চাইল, তবে আন্দ্রিয়া কি শান্ত হয়? তার বড় বড় নখের আছড়ে ফালা ফালা হয়ে যায় এডুইনের পিঠ। এডুইন নিজের দখলদারির ছাপ বসিয়ে দেয় আন্দ্রিয়ার সারা শরীরে। সময়ের গতি যত ছুটে চলল, এডুইন ততটাই ভালোবাসার হিংস্রতা বাড়িয়ে দেয়, কিন্তু তার সাথে মোটেও পেরে উঠে না ছোট্ট আন্দ্রিয়া। মেয়েটা একটা পর্যায়ে নেতিয়ে যায়, নিজের উপর থেকে সরাতে চায় ভারী দেহের অধিকারী এডুইনকে। এডুইন ততক্ষণে নিজের মর্জিতে ডুবে আছে। আন্দ্রিয়াকে পাওয়ার লোভ যখন পূর্ণ হয়েছে, তখন এত সহজেই কি ছেড়ে দেবে? ভোরের আলো ফুটতে শুরু করেছে, এডুইন এখনো কাবু আন্দ্রিয়ার দেহে। এক ফালি তীর্যক আলো এসে আন্দ্রিয়ার মুখে বসতেই এডুইন ভীষণ রেগে যায়। দ্রুত হাতে জানলার পর্দা টেনে বুকের ভেতর আড়াল করে নেয় আন্দ্রিয়াকে। আন্দ্রিয়া যখন আলো পেয়ে চোখ খুলতে চায়, তখনই এডুইন তার চোখের পাতায় চুমু খেয়ে ফিসফিসিয়ে বলে, এখনো সকাল হয়নি আন্দ্রিয়া মেরি, এখনো রাত, আমাদের রাত। মাফিন এবং নাট বেশ কয়েকবার এসে ফিরে গেছে, এডুইন এখনো ঘুমে। অবশ্য তাদের এসবে অভ্যাস আছে। এডুইন সারা রাত নিজের কাজে ব্যস্ত থেকে ভোর থেকে দুপুর পর্যন্ত দেদারসে ঘুমাতে থাকে। আন্দ্রিয়া আসার পর থেকে রুটিনটার পরিবর্তন হয়েছে। এডুইন বেশ সকাল সকাল কিচেনে প্রবেশ করে, রান্না বান্না শুরু করে, তবে আজকের রুটিনটা আবার এলোমেলো যাচ্ছে। এডুইনের ঘুম ভাঙল দ্বিপ্রহরে। আন্দ্রিয়া বিছানার এক প্রান্তে, অপরদিকে এডুইন আরেক প্রান্তে। হাত পা টান টান করে উঠল বসল এডুইন। শরীরটা কেমন ঝিমঝিম করছে। একবার নজর বুলালো সারাটা কক্ষে খুব বেশি এলোমেলো হয়ে আছে। এডুইন উঠে দাঁড়াতে নিলে হুঁশ ফিরল, শরীরের সাথে একটা সুতাও লেগে নেই। কোন মতে তোয়ালে জড়িয়ে সারা রুম গোছানোর কাজে মনোনিবেশ করল। পুরো রুম গোছগাছে সময় লাগলো আধা ঘন্টা। আন্দ্রিয়া এখনো ঘুমে, মেয়েটার নড়াচড়াও নেই। এডুইন তাকে ঘুম থেকে উঠানোর জন্য আর তারা দিল না। সময় থাকতে থাকতে গোসলের উদ্দেশ্যে ওয়াশরুমে প্রবেশ করল। ঝিরঝির পানি গায়ে পড়তেই দাঁত মুখ খিচে চুপসে গেল এডুইন। পিঠ বুক ভীষণ জ্বালা করছে। আন্দ্রিয়ার নখের আঁচড় এতটাই দেবে গেছে, অনেক স্থানে রক্ত ঝরে শুকিয়েও গেছে। এডুইন শুরুতে পাত্তা না দিলেও ক্রমশ জ্বালা বেড়েই গেল। কোন মতে গোসল সেরে ফিরে এলো আন্দ্রিয়ার কাছে। কুইন কুইন কুইন, শুনছো? আন্দ্রিয়ার হুঁশ নেই, মদের নেশা এখনো কাটিয়ে উঠতে পারেনি। এডুইন অনেকক্ষণ ডাকাডাকি করল, কয়েকবার হু হা প্রত্যুত্তর করলেও মেয়েটা চোখ খুলে তাকালো না। এডুইন উঠে গেল এবং ফিরল পানি নিয়ে। আন্দ্রিয়ার চোখে মুখে পানির ঝাপটা দিতেই মেয়েটা পিটপিট চোখে তাকায়। আন্দ্রিয়ার ঘুম ঘুম চোখের ঘোর এখনো কাটেনি, সেই সাথে মদের প্রভাব। এডুইনের ভেজা চুল, উদাম শরীর আন্দ্রিয়ার নিকট বড্ড আকর্ষণীয় লাগলো। মেয়েটা ঠোঁটে হাসি ফুটিয়ে এডুইনকে বলে, এত সুন্দর কেন আপনি? ইসস, মাখন মাখন ঘি এসব বাদ দিয়ে উঠে পড়ো। আন্দ্রিয়া উঠল না, কাঁথা চেপেই শুয়ে রইল। এডুইন আর বাড়াবাড়ি করল না। আন্দ্রিয়ার নেশা কাটানো জরুরি, মেয়েটার নিশ্চয়ই মাথা ভার হয়ে আছে। দ্রুত তেঁতুলের শরবত এনে আন্দ্রিয়াকে দিল। আন্দ্রিয়া কিছুতেই খাবে না, বাধ্য হয়ে তার মুখে ঠেসে খাইয়ে দিল। মুহূর্তে গা গুলিয়ে উঠল আন্দ্রিয়ার। মেয়েটা মুখে হাত চেপে বমি দমন করতে চাইল। এডুইন দ্রুত তার ঢিলেঢালা একটি শার্ট পরিয়ে ওয়াশরুমে নিয়ে গেল।
বেশ অনেকক্ষণ যাবৎ পেটের ছাইপা সুগরে দিয়ে শরীরটা ছেড়ে দিল এডুইনের দেহের সাথে। এডুইন, আমার মাথা ঘুরছে। মাথা কেটে ফেলে দাও। আমি বলেছিলাম এসব খেতে। আমার সারা শরীর ব্যথা করছে কেন? মদ খেলে কি শরীর ব্যথা করে? এডুইন এবার অপ্রস্তুত হয়ে কেসে উঠল। আন্দ্রিয়ার দাঁড়িয়ে থাকার শক্তি নেই, সে কোন মতে এডুইনের সাথে ভর দিয়ে দাঁড়িয়েছে। রুমে চলো। এডুইন আন্দ্রিয়াকে কোলে নিয়ে বিছানায় বসিয়ে দিল। ধীরে ধীরে বুদ্ধি ফিরতে আন্দ্রিয়া চমকে গেল এডুইনের পানে তাকিয়ে বলে। এডুইন, তার মানে কাল রাতে? কাল রাতে কিছু একটা হয়েছিল? না, সব হয়েছিল হানি। আন্দ্রিয়া মাথা চেপে কিছুটা সময় বসে রইল, শরীরের ব্যথা ক্রমশ বাড়ছে। এডুইন ঢোক গিলল, আন্দ্রিয়া যদি তাকে ভুল বুঝে তবে কি হবে? এডুইন স্বেচ্ছায় কিছু করার আগ্রহ দেয়নি, একমাত্র আন্দ্রিয়ার জোরাজোরিতে নিজের তাল হারিয়েছে। তার ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে আন্দ্রিয়া আফসোস সুরে বলে, ফিল করতে পারলাম না, কিচ্ছু মনে পড়ছে না। এডুইন কপাল চাপড়ালো। কি অদ্ভুত মেয়ে রে বাবা। চুপচাপ শুয়ে থাকো নাকি গোসলে যাবে? হাঁটার শক্তি আছে? ওহ। আন্দ্রিয়ার সম্মুখে এডুইনকে বেশ অপ্রস্তুত লাগছে, তবে কি এডুইন লজ্জা পাচ্ছে? তার হাবভাবে তো তাই মনে হচ্ছে। সন্ধ্যার আগে গা কাঁপিয়ে জ্বর আসে আন্দ্রিয়ার। এডুইন পড়ল ভীষণ বিপাকে, কোথা থেকে কি করবে মাথাটা ঠান্ডা করে ভাবতে পারল না। ঘরে থাকা ওষুধ খাইয়ে আন্দ্রিয়ার কপালে জলপট্টি দিল, মেয়েটা কিছুক্ষণ পরেই ঘুমিয়ে গেছে। আন্দ্রিয়াকে রেখে পাখিদের সহিত কিছুটা সময় কাটালো এডুইন। আন্দ্রিয়া আসার পর থেকে কাউকে সময় দেওয়া হচ্ছে না। একটি কক্ষে দুটো ময়ূর রাখা, এখানে তারাই থাকে, অন্য পশুদের প্রবেশ এই কক্ষে নিষিদ্ধ। ময়ূরের কক্ষে প্রবেশ করে তাদের সাথে কিছুটা সময় কাটালো সে। সারা বাড়ি জুড়ে এত এত পশু পাখি, এদের সাথে সময় কাটালে এডুইন ভুলে যায় তার দুশ্চিন্তা, অথচ আজ মনটাকে কিছুতেই শান্ত করতে পারছে না। সন্ধ্যার পর তার কাছে গুরুত্বপূর্ণ ইমেল এলো, কানাডার একজন গ্যাংস্টার এডুইনের সাথে জরুরি কথা বলতে চায়। দ্রুত হাতে ল্যাপটপ নিয়ে এডুইন চলে যায় অন্য কক্ষে। সময় মতো জোয়াকিম ফোন করল এডুইনকে। ফর্সা আকর্ষণীয় চেহারার অধিকারী জোয়াকিমকে দেখেই এডুইন কিঞ্চিৎ সৌজন্যমূলক হাসল। তাদের কথোপকথন শুরু হলো। হ্যালো জোয়াকিম। হেই হ্যালো। এডুইন, তোমাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, হঠাৎ কি হলো তোমার? ব্যক্তি জীবন নিয়ে একটু ব্যস্ত। আমি যা সন্দেহ করছি তাই কি? এডুইন, তুমি বিয়ে করছো? অপ্রস্তুত ভাবে হাসল এডুইন। জোয়াকিম এডুইনে হাসিকেই সম্মতি ধরে নিল। তাহলে তোমাকে বিরক্ত করা উচিত হয়নি, নতুন বিয়ে, নতুন নতুন সবকিছুই অন্যরকম সুন্দর। যাই হোক, তোমাকে যে কাজটা করতে দেওয়া হয়েছে তা কি পারবে? জি। তুমি যা চাও তা সময় মতো পেয়ে যাবে। বিবাহিত জীবন একদিকে আর আমার প্রফেশন আরেক দিকে। জোয়াকিম আশ্বস্ত হয়ে হাসলেন। হানিমুনে কোথায় যাবে এডুইন? এসব এখনো ভাবার সময় হয়নি। বিবাহিত জীবনের জন্য শুভকামনা রইল। ঠিক আছে, ফোন রাখছি। অল দ্য বেস্ট। এডুইন ফোন রেখে দীর্ঘ শ্বাস ছাড়ল। বিয়ের তোড়জোড়ে হাতে জমে থাকা কাজগুলো একদম থেমে গেছে। যত দ্রুত সম্ভব এদিক ওদিক দুই দিকই সমান তালে সামলাতে হবে। রাতের আধারে চুপি চুপি ঠেলা গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে মঞ্জু। মধ্যরাত শহরের সাধারণ মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখনই তো মঞ্জুর উপযুক্ত সময়। মনে কি প্রশ্ন জাগছে না, ঠেলাগাড়িতে কি আছে? এই ঠেলাগাড়িতে আছে 11টি কঙ্কাল। এসব কঙ্কাল মঞ্জু বিক্রি করছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে। তবে তার সাথে কেউ কি যুক্ত আছে নাকি এই গেমের সে একাই মাস্টারমাইন্ড, তা এখন অবধি আজ করা যাচ্ছে না। ঠেলাগাড়ি থামল একটি ট্রাকের সামনে। পিকআপ থেকে ড্রাইভার বেরিয়ে এসে মঞ্জুর হাতে হাত মেলাল। ড্রাইভার লোকটি মঞ্জুকে স্যার বলে সম্বোধন করে বলে, স্যার ভালো আছেন? হুম। আসতে দেরি করলে কেন?
মানে একটু দেরি হইল আর কি। কয়টা কঙ্কাল আনছেন স্যার? 11টা। এত কম? কথা ছিল। আহ, এত অল্প সময়ে এত কঙ্কাল পাওয়া যায়? আমার শরীর ব্রেন আমাকে খাটাতে হয়, তোমরা এসব কি বুঝবে? এবারও কি সব মেয়েগো কঙ্কাল? এই মঞ্জু মেয়ে ছাড়া কিছুই বুঝে না। স্যার লাভ করতে চাইলে ছেলেদের। মঞ্জু আচমকাই রেগে গেল। ড্রাইভার লোকটার দিকে কটমট চাহনি নিক্ষেপ করে বলে, চুপ কর, এসব নিয়ে এখান থেকে যাও। মঞ্জুর ধমকে ড্রাইভার আর কথা বাড়াল না, চুপচাপ কঙ্কালগুলো গাড়িতে তুলে চলে গেল। চলবে।